যে কারণে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, সবশেষে আমরা যুক্ত হতে পেরেছি। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন গত 2 দিন আগে 15 মিনিটসের একটি অনুসন্ধানে চুয়াডাঙ্গায় বিএনপির নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি দেখানো হয়েছিল, সেই বিষয়টা নিয়ে আপনারা সবাই 15 মিনিটস যারা দেখেছেন তারা জানেন কি ছিল সেখানে। সেই ঘটনায় এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। অনেকের কাছে চুয়াডাঙ্গা জেলা নাম শুনলে এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ছোট একটা জেলা, এটার ব্যাপারে খুব মানে ওইখানকার নেতা টেতা আর কি হবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেখানকার যিনি এখন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এই ব্যক্তি একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যেই চরমপন্থী, সেই চরমপন্থীদের নেতা ছিলেন। সেখান থেকে তিনি ছাত্র দলে ঢুকে তারপরে তিনি আজকে বিএনপি। সো তার জীবনের শুরুটাই হয়েছিল সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে। তার ভয় এবং আতঙ্কে চুয়াডাঙ্গা একটি আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। সেখানে আমরা বেশ কিছু চাঁদাবাজি, আওয়ামী লীগের লোকজনের যে সংশ্লিষ্টতা, তাদেরকে নিয়ে যে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি ত্যাগী নেতাদেরকেও সে কোণঠাসা করে তারপরে সেখানে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে চুয়াডাঙ্গার মতো একটি জেলায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নিউজ হওয়ার সাথে সাথে বিএনপি তাদেরকে বহিষ্কার করে, কিন্তু চুয়াডাঙ্গার মতো এরকম একটি জেলার নেতাকে 48 ঘন্টা হয়ে গেল এখনো বহিষ্কার করা হয়নি। এটার কারণ কি হইতে পারে? মূল বিষয় হচ্ছে, যেই ব্যক্তি চুয়াডাঙ্গা জেলা ছাত্র জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তার ভাই হচ্ছে টরিক। তিনি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বর্ণ চোরা কারবারি, কারণ ডায়মন্ড ওয়ার্ল্ডের যে দিলীপ আগারওয়ালা, তার ঘনিষ্ঠ বন্ধু। এবং আপনারা জানেন দিলীপ আগারওয়ালার বাড়িও আমাদের এই চুয়াডাঙ্গাতেই। তো সেই ঘটনার কারণ, মানে সেই সম্পর্কের কারণেই এই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, তিনি আগারওয়ালার পুরো সেই স্বর্ণ চোরাচালানের যে ব্যবসা, সেটা নিয়ন্ত্রণ করছেন। তিনার মূলত অর্ধেক সম্পত্তি দেশে, অর্ধেক হচ্ছে সিঙ্গাপুরে। আপনারা আমার অনুষ্ঠানে সেগুলো দেখেছেন। সিঙ্গাপুরের তিনি মূল কাজ হচ্ছে বাংলাদেশের যখন যে দল ক্ষমতা আসে তাদের টাকা পয়সা ওই দেশে পাচারের একটা বড় মাধ্যম হচ্ছে এই টরিক। যে কারণে বিএনপির মহাসচিব থেকে শুরু করে, আমি সবার নাম বলছি না, অনেক নেতাদের টাকা পাচারের, অনেক বড় চেয়ারের, সবার নাম আমি আজকে বলছি না, তাদের টাকা পাচারের এই মাধ্যম হচ্ছে টরিক। যে কারণে তার কথায় আপনি যদি চুয়াডাঙ্গা জেলার যে এসপি আছে বর্তমানে, এসপি সাহেবকে যদি আপনি বলেন যে এখানে ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকতে হবে, এই শরীফুজ্জামান শরীফ মনে করেন বিএনপির নমিনেশন পাবে, মনে করেন, তারপরে সে এমপি হবে, তাই না? অথচ তার ভাই টরিক, সে তো রাজনীতি করে না, তাকে পুলিশ সার্বক্ষণিক তার যে প্রোটোকল সেটা দিয়ে যাচ্ছে। টরিক নিজে ছাত্র লীগের সাথে যুক্ত ছিল, সেগুলো আমার অনুষ্ঠানেও তিনি নিজের মুখে স্বীকার করেছেন। তাহলে সে প্রোটোকলটা পাচ্ছে কিভাবে? অতএব এই টাকা পয়সা, এই যে স্বর্ণ চোরা কারবারের যে বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের নিয়ন্ত্রক হবার কারণেই টাকা পয়সা দিয়ে তিনি সবাইকে কিনে রেখেছেন। মজার বিষয় আপনাদেরকে যেটা বলার জন্য আজকের লাইভে আমরা যুক্ত, আরো 2 জন ব্যক্তি। এর মধ্যে আপনারা যে ভদ্রমহিলাকে দেখছেন, তার মেয়েকে গত 2 দিন আগে আমার 15 মিনিটস যখন বাংলাদেশ সময় রাত 9-10টার দিকে প্রচার করা হলো, ভোর 6টার দিকে এসে সেই নারীকে তুলে নিয়ে যাওয়া হয়। যেই নারী শরীফের বিরুদ্ধে তার বিয়ের প্রলোভনে তারপরে শারীরিক সম্পর্ক করার পর তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার এবং তাকে নানানভাবে নাজেহাল করার অভিযোগ করেছিলেন, তাকে 8 ঘন্টার মাথায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং দেখুন, 29শে সেপ্টেম্বর বাংলাদেশে একটি ঘটনা ঘটে। 29শে সেপ্টেম্বর সেই ঘটনার আমি আপনাদেরকে সেই কাগজপত্রগুলো দেখাচ্ছি। 29শে সেপ্টেম্বর একটা স্বর্ণ, আমাদের যেহেতু সীমান্ত এলাকা, আমাদের ওইখানে সব ধরনের চোরা কারবারি চলে, মাদক, স্বর্ণ, এইটা চুয়াডাঙ্গাতে অহরহ ঘটে। 29শে সেপ্টেম্বর একটা ঘটনা ঘটে, সেখানে আসমা নামে একজন, তিনি স্বর্ণ সহ বিডিআর এর হাতে ধরা পড়েন। সে 18 তারিখে তার যে এজাহার, এবং গত 2 দিন আগে আমার এই অনুষ্ঠান প্রচারের পরে হাতে লেখা আসমান নামে করা এক 164 এর যে কপি আমি হাতে পেয়েছি, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দুইটার মধ্যে কোনো মিল নাই। তো তারা যেটা করেছে, সে আসমান নাম ভাঙিয়ে
এই মহিলাকে এই মামলাতে ঢোকানো হয়েছে। এই মহিলা মূলত, আমি এটা জানতাম না, পরবর্তীতে যেটা জানলাম যে সে শিল্পী, সে গান গাইতো, সে গান গায় এবং এই গান গাওয়ার মাধ্যমেই শরীফের সাথে তার পরিচয় হয় এবং তার সেখান থেকে সম্পর্ক, তারপরে তার সাথে সে প্রতারণা করে তারপর তাকে ছুঁড়ে ফেলে। সেই মহিলাকে ঢোকানো হয়েছে সেই স্বর্ণ চোরা কারবার। কি বলা হয়েছে? বলা হয়েছে যে আসমা নামে একজন নারী তাকে স্বর্ণ সহ ধরার পরে সে 164 দিয়েছেন যে আসমার এই স্বর্ণটা ওই ওই যিনি আমাকে বক্তব্য দিচ্ছেন ওনার নাম হচ্ছে পুতুল। এই পুতুল হচ্ছে গিয়ে এই স্বর্ণ তাকে দিয়েছেন, তিনি আরেকজনের কাছে এটা হস্তান্তর করার কথা। হাস্যকর এইভাবে ঘটানো হয়েছে, কিন্তু বিষয়টা কত সিনেম্যাটিক ওয়েতে করা হয়েছে দেখেন, কত ভয়ঙ্কর। এসপি নিজে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আমরা ওই পরের দিন যা হয়েছে সেটা এই ভিকটিমের মায়ের কাছে শুনবো। পুতুলের মা আমাদের সাথে যুক্ত আছেন। একজন স্বর্ণ চোরা কারবার, তিন পিস স্বর্ণ পাওয়া গিয়েছিল সেই আসমার কাছে। যদি এটার সাথে কেউ যুক্ত থাকে, ধরলাম পুতুলের সাথে যুক্ত ছিল, এরকম একজন আসামি ধরার জন্য বিশাল বড় এক পুলিশের বহন নিয়ে পুলিশের এসপি গিয়ে সেখানে তাদের সাথে আবার বিএনপির লোকজন ছিল যারা ভেতরে ঢুকে তারপরে বাড়িঘর ভাঙচুর করেছে। একদম একটা মানে মানে একটা সন্ত্রাসের জনপদ বলতে যা বোঝায়, সে এরশাদ শিকদারকে আমরা ছোটবেলায় দেখেছি, সে এরশাদ শিকদারের অবস্থা খুলনাতে আবারও তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। আমরা মোটামুটি আমি আপনাদেরকে শিরোনামটা বলে নিলাম, এর মাঝে মাঝে আপনাদের এখানকার যে বিষয়গুলো তথ্যগুলো আমার হাতে এসে সেটা আপনাদেরকে জানাবো। আমরা পুতুলের মায়ের কাছে যাচ্ছি, তার কাছে শুনবো যে কি হয়েছে, কি ঘটনা। আপনি একটু বলেন খালাম্মা। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে ওই দিন ভোর রাতে আপনাদের বাড়িতে কি হয়েছে? আমরা কিছুই জানি না, কিন্তু রাত্রে দেখলাম যে ইলিয়াসের ছবি ভাইরাল হলো। তো ভোরে আমি নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে আমি বাড়িতে ঢুকলাম। আমি যে 15 মিনিটস ভিডিও করেছি সেটা ভাইরালের কথা বলছেন? জি 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 জি, বুঝতে পেরেছি। জি বলেন। তো আমার বাড়িতে দেখছি 2 গাড়ি পুলিশ, আমি বাইরে গাড়ি। তো আমি বলছি কি হয়েছে? তো তখন দরজা ঠেলে ঢুকে পড়লো, দিয়ে আমার মেয়ে খাটে শুয়ে আছে, তুলে নিল। আপনি কে, কেন নিচ্ছেন আমার মেয়েকে? কিনে নিচ্ছেন কেন আপনি আমার মেয়েকে? আমার কিছুই বলছে না, আমার মেয়েকে ধাক্কি করে গাড়িতে তুলে নেয়। আমি দৌড় দিই, গাড়ি চলে যায়। আর আমি সন্ত্রাসী হামলা, এটা তো আমার মেয়ে অ্যারেস্ট না। আমার মেয়ে যদি অ্যারেস্ট হইতো তাইলে পুলিশ ডাকতো, লোককে সাংবাদিক থাকতো, দিয়ে জানিয়ে শুনে আমার মেয়েকে নিয়ে যেত। আচ্ছা, তারপর চলে যাই, আমি ডান বামে ঘুরি, কিছুই দেখি না। তারপর শুনি যে কোর্টে, তারপর কোর্ট থেকে আবার 12টাও বাজেনি, চালান হয়ে গেছে জেলখানা। তখন জেলখানা আসলাম, জিজ্ঞাসা করলাম যে পুতুল কি হয়েছিল? মা, আমাকে পুলিশেরা বলছে যে তোমার ওই যে পোটাপ করা আছে না শরীফের নামে মামলা, সে মামলাটা পোটাপ হবে। তাই বলেছে মা, দিয়ে আমাকে আইনে জেলে ঢুকাইলো। তো একটা পুলিশ আমাদের মহিলা চিনতো, তো বলছে এই মেয়েটা না গানের টিচার। তারপর আমি পরে শুনছি, নকল তুলে দেখছি যে সে স্বর্ণ চোর। তা আমি এটা মাইনে নিলাম যে আমার মেয়ে স্বর্ণ চোর। আমার মেয়েকে সাংবাদিক এসে তুলবো না কেন? তো এই অন্যায়টা বিচার চায়। না আমি আর আপনার খালামা একটা, আপনারা মানে কোর্টে যখন নিয়ে গেল, কোর্টে নিয়ে যাওয়ার পরে কি আপনারা কোনো আইনজীবী ধরতে পেরেছিলেন? না না, তারা খুব ভয় করে, তারা ভয় করে। আচ্ছা দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, আমি আজকে বলছি যে আমি অনেকের নাম বলছি না, তবে প্রয়োজন যদি হয় তাহলে তাদের নাম সামনে আসবে। এই টরিক হচ্ছে বর্তমান সরকারের বিচার বিভাগের
রাষ্ট্রের অনেক 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 বড় পদে একজন আছে, একটা পদের সর্বোচ্চ জায়গায় আছে, আমি এই নামটা বলছি না। তাকে দিয়ে বিষয়টা কিভাবে পরিকল্পনা করা হয়েছে দেখেন, 29 তারিখের এক মামলা, সেই মামলায় তার নাম ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমি ভোর 7টা 7:30টার দিকে আমি এসপি কে কল দিলাম। এসপি কে কল দেওয়ার পরে এসপি কে আমি বললাম যে ভাই আপনারা এরকম মেয়েটাকে তুলে এনেছেন কেন? এটা বলার পরে সে আমাকে বলল যে না এরকম এরকম আমি বললাম যে আপনি নিজেও সেখানে ছিলেন, গেলেন কেন? সে বলছে না আমি তো সেই রকম কোনো কিছু তো হয় নাই। আমি বললাম ঠিক আছে, আপনি একটু জানবেন যে আপনার এসপি ওসি গিয়ে যে এটা করলো, একটু জেনে আমাকে একটু জানান তো। সে আমাকে এখন পর্যন্ত, সে যে বললো যে জানাবে, এখন পর্যন্ত সে আমাকে আর কিছু জানায় নাই। আচ্ছা, খুলনার ডিআইজি কে আমি বললাম, ডিআইজি কে বলার পরে ডিআইজি এটা নিয়ে এখনো পর্যন্ত তদন্ত করছে। আশা করি যে ডিআইজি এটার একটা ব্যবস্থা, এই যেই পুলিশের যে এসপি সে তরিকের টাকা পয়সা নিয়ে যেই নাটক সে সাজিয়েছে, এই নাটক থেকে আমার বিশ্বাস যে বের হইতে পারবে না। তো তারপরে তাকে নিয়ে যাওয়া হলো। আমরা ওদেরকে বলছি যে ওদের পরিবারের সাথে যোগাযোগ করলাম যে আপনাদের থানায় কি কেউ গিয়েছে কিনা। থানায় লোক গেল, থানায় লোক যাওয়ার পরে থানায় কেউ নাই। 9:30টার সময় শুনি যে আসামি যে ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনার কি বলে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তো সো ফাস্ট, আমি বাংলাদেশের পুলিশের কার্যক্রম এত ফাস্ট আমি জীবনে দেখি নাই। সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি নিজে সেখানকার আইনজীবীদের সাথে কথা বলেছি। 3জন আইনজীবীর খুব প্রভাবশালী, সেখানে জেলা আইনজীবীদের খুব প্রভাবশালী 3জনের কথা বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে যদি এই মামলা নিয়ে কেউ যদি পক্ষে দাঁড়ায়। শুধু এই বিষয়টা দিয়ে একটু অনুমান করে দেখেন যে এটার পেছনে কত বড় চক্র কাজ করছে। তো আমি পুলিশের এবং সরকারে যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আচ্ছা মমিনুল ভাই, আপনি কি আসছেন নাকি? ভাই আপনি লাইনে থাকলে তাহলে সোজা হয়ে থাকেন, থাকেন তাহলে আপনি বসেন, না বসলে আপনি বের হয়ে যেতে পারেন। তাদেরকে আমি বলতে চাই সরকারের কাছে এই বিষয়টা নিয়ে আপনারা তদন্ত করেন। এই ঘটনাটা খুব ছোট ঘটনা না, এটার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের থেকে একে টেক কেয়ার করা হচ্ছে এবং তাদেরকে এই পরিবারটাকে নাজেহাল করা হচ্ছে। একজন সঙ্গীত শিল্পী, তাকে আজকে স্বর্ণ চোরা কারবারি বানিয়ে তারপরে তাকে জেলে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে এখনো পর্যন্ত এই পরিবারটাকে চাপ দেওয়া হচ্ছে। তার মা এবং তার আরেকটা বোন আছে, তারা এখন প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। তো এই রাষ্ট্রের কাছে আমি জবাব চাই যে যেই সরকার, আমরা এতদিন ধরে যেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সেই সরকারের মতো আচরণ যদি চুয়াডাঙ্গা থেকেই শুরু হয় তাহলে এই রাষ্ট্রের জন্য তো আমরা যুদ্ধ করি নাই। এটার বিচার চাই। এটার সাথে যারা যারা এসপি যুক্ত থাকুক, আরো যারা যারা যুক্ত আছে, তাদের সবার যেন এটার বিচার হয়, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। আমাদের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক একজন নেতা আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই ঘটনা নিয়ে। মমিনুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি শুনছেন? শুনতে পাচ্ছি, বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি। জি জি বলেন, এই কি হয়েছে বলেন, যে নারীকে আটক করা হয়েছে এবং শরীফের ব্যাপারে, তরিকের ব্যাপারে। নির্যাতিত মেয়ে একটা মুসলিম মেয়ে, এর উপরে মানে করে সোজা হন, স্মার্ট ভাই এটা একটা মুসলিম মেয়ে, নির্যাতিত মেয়ে। আরো পিছনে যান আপনি। হ্যাঁ কথা বলেন, এমনি কথা বলেন। একটা নির্যাতিত মেয়ে, একটা মুসলিম মেয়ে, এর উপরে এই চুয়াডাঙ্গা জেলা বিএনপির বর্তমান নেতা মানে একে অনেক নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, করে একে ফেলে দিয়েছে। এর ভাই শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট ক্ষমতাধর টরি, সেই আমলে ফ্যাসিস্ট ছিল, সেই এখনো সে ফ্যাসিস্টই আছে। তার অবৈধ টাকার জোরে, তার ক্ষমতার জোরে সমস্ত পাওয়ারফুল মানুষজন, প্রশাসন থেকে শুরু করে
দেশের অনেক নেতা, বড় নেতাদের টাকার বিনিময়ে ক্রয় করে এই মেয়েটাকে নির্যাতন করছে। এই মেয়েটা একটা মানে নির্যাতিত মেয়ে, এটা একটা মজলুম মেয়ে, এটা ন্যায় বিচার পাক। এর এটা আমরা চাই, চুয়াডাঙ্গাবাসী চাই। অনেকে হয়তো মুখ দিয়ে বলতে পারছে না এদের ভয়ে, কিন্তু এ খুব নির্যাতিত এবং মজলুম। এর বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এর বিচার হওয়া উচিত। বন্ধ করতেছে, পেশা দিচ্ছে, আর আমার মেয়েকে তো অ্যারেস্ট করে নিয়ে হামলা করে নিয়ে গেছে, সন্ত্রাসী হামলা। আমার মেয়ে তো ওই মালে জড়িত না, সে গান বাজনা করে, স্কুলের টিচার, এটা সবাই জানে। কিন্তু এই মেয়েকে এমন বেহাল করে নিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো এই পুলিশের জ্বালা, আর এই ডক্টর ইউনূসের কালেও এই পুলিশের জ্বালা। আচ্ছা, আপনাকে যখন ধরতে যায় খালাম্মা, ওইখানে পুলিশের কে কে ছিল বলেন তো? আপনি চিনতে পেরেছেন যে পুলিশের কোন কোন কর্মকর্তা ছিল? আমি তো মেলাটি পুলিশ, তা আমি বলছি কি আপনি? তো বলতে আমি এসপি। ছাড়েন বললে আমার মেয়ের হাত ধরে একটা নেড়ে চলে গেল। সে বলছে যে সে এসপি। জি, আমি বলছি আপনি কে? তো বলছে আমি এসপি। বলে নিয়ে চলে গেল মেয়েকে কাছে। আর মেয়ে বলছে আমাকে কি জন্য নিলেন? আমি বলছি কি জন্য নিচ্ছেন আমার মেয়েকে বলেন, বলবেন তো? কিছুতেই স্বীকার হলো না। না প্রিয় দর্শক, আপনারা একটু জিনিসটা বুঝেন যে 3টা স্বর্ণের বার, সেই আসামি 29 তারিখে হলো, সেই আসামির 164 এর জবানবন্দি অনুযায়ী দর্শনা থানাও রাখেনি, চুয়াডাঙ্গা থানাও রাখেনি, সরাসরি জেলখানা দিয়ে গেছে। কারণটা কি? সরাসরি জেলখানায় নিয়ে গেছে। যাই হোক, সরাসরি তো সেই ঘটনায় সোজা এসপি চলে গিয়েছে তাকে ধরার জন্য। তো এটা দিয়ে আপনারা বুঝেন যে মানে টাকা পয়সা কি পরিমাণে আমরা পুলিশকে নিয়ে। এসপি না, ও সেই আমি তা বলতে পারি না, আমি খালি বলছি আপনি কে? তো বলছে আমি এসপি। হাত ছাড়েন। না, বুঝতে পেরেছি, এসপি ছিল। কারণ আপনার সাথে আমি যখন কথা বললাম, আপনাকে আমি 3বার জিজ্ঞেস করেছি আপনি কি কনফার্ম যে এসপি? তখন আমি বললাম আপনি বুঝলেন কিভাবে এসপি? মনে আছে আপনার? আমি ওই যে আজকাল একটা চেহারা দেখি। হ্যাঁ, তো আপনি বললেন যে আপনি জিজ্ঞেস করেছেন, সে নিজে বলেছে। এবং আমি তারপর আমি এসপিকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর এসপি তখন জাগা, তখন কিন্তু ভোর 6:30 7টা এরকম বাজে। যাই হোক, খালাম্মা আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন আমার খুব প্রিয় একজন আইনজীবী। আমি পারভেজ ভাই আপনার কাছে বিষয়টার মোটামুটি একটা বর্ণনা দিয়েছি যে আপনার একজন আসামি, তাকে ধরা হলো, ধরার 9 তারিখ 8 তারিখ প্রায় 10 দিন পরে বলা হলো যে একজন 164 দিয়েছে বলে তারপর তাকে ধরে নিয়ে যাওয়া হলো। সেটা বলার পরে আমি আপনার একটা জিনিস দেখাই। আচ্ছা, এই হচ্ছে যেই নারী আটক হয়েছিল স্বর্ণ সহ, তার লেখা আপনার এটা বলা হচ্ছে যে 164, অর্থাৎ যে লেখাটা দেওয়া হয়েছে লিখে, আমি 300 ভাগ কনফার্ম হয়ে বলতে পারি এই লেখাটা সেই মহিলার না। কারণ আসমা নামে যেই মহিলার ছবি আমি দেখেছি, যাকে বিডিআর ধরেছে স্বর্ণ সহ, সেই মহিলা আমার বিশ্বাস যে সে লেখাপড়াই জানার কথা না। তার নামে লিখে তারপরে এটা দেওয়া হয়েছে 164 বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের প্রথম যেদিন তাকে ধরা হয় 29শে সেপ্টেম্বর, সেই দিন আমাদের কাছে সেইটার একটা কপিও আমি উদ্ধার করেছি চুয়াডাঙ্গা থেকে। এই হচ্ছে এজাহার। সেই এজাহারে যা বলা হয়েছে আমি সেটা